আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। এসএসসি 22 ব্যাচের জন্য আমি এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করতেছি। লাস্ট আমি 2টা ক্লাস আলোচনা করেছি। সো আজকে হচ্ছে আমার তৃতীয় ক্লাস এমসিকিউ সলভিংয়ের। সো গতিবিদ্যার 3 নম্বর ক্লাস। গতিবিদ্যা শেষ হলে দেন হচ্ছে আমি পরের চ্যাপ্টারে যাব, বল চ্যাপ্টার আছে সেখানে যাব। এবং তোমাদের হচ্ছে রসায়নের আমি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন চ্যাপ্টার দিয়ে শুরু করব। যেহেতু জৈব রসায়ন ইন্টারমিডিয়েট একটা বৃহৎ সিলেবাস আছে এবং হচ্ছে যে জৈব রসায়নের 9 10 দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের গ্যাপ থাকে। পরবর্তীতে তোমার যখন পড়তে যাই ইন্টারমিডিয়েটে তখন বড় ধরনের একটা ধাক্কা খাই। সো আমি ওই জায়গাটা একটু কভার করার চেষ্টা করব। ওকে, সো আমি কেমিস্ট্রিও স্টার্ট করব কিছুদিন পর থেকে, অ্যান্ড দেন হচ্ছে ম্যাথও স্টার্ট করব। 3টা সাবজেক্ট সমানভাবে আমরা আগাবো। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন। তোমাদের যদি ভালো রেসপন্স পাই অবশ্যই আমি সামনের ভিডিওগুলো কন্টিনিউ করব। নাহলে আমি এইচএসসির ভিডিও হয় না, এইচএসসির ভিডিও তেমন বানানো হয় না, তো চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, এটা শুধুমাত্র যে এসএসসি 22 ব্যাচের জন্য কাজে লাগবে বিষয়টা এমন না। এটা ক্লাস 9 10-এ যারা মানে আসে আর কি সবারই কাজে লাগবে। বাট সামনে যেহেতু এসএসসি 22 ব্যাচের পরীক্ষা, তাই আমি মূলত এটা আর কি শুরু করলাম। তবে ক্লাস 9 10-এ যারা আছে সবারই কাজে লাগবে ভিডিওগুলো। যাই হোক, সো আমরা 12 নম্বর কোশ্চেন দেখি। আমরা 11 নম্বর পর্যন্ত আলোচনা করছি। 11টা এমসিকিউ সলভ করতে আমার টোটাল সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। মানে খুব ভালোভাবে ডিটেলস আলোচনা করতেছি, তো যাতে করে এখান থেকে যে ধরনের এমসিকিউ আসুক তুমি আশা করে আসতে পারো, এই জন্য ডিটেলস আলোচনা করছি। তো যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। দেখো, বলা হচ্ছে একটা গাড়ির বেগ যথাক্রমে 0.4, 0.8, 1.2, 1.6 ms/-1 হারে বাড়ছে। এই ক্ষেত্রে গাড়িটি আসলে চলছে, অপশন দেওয়া রয়েছে। এখন আমাদের বুঝতে হবে সুষম ত্বরণ কি, সুষম বেগ এটা আসলে কি মিন করে। খেয়াল করো, তোমাদের একটা জিনিস বোঝায়। দেখো, আমরা যখন v/t পড়ি, আমরা একটা জিনিস জানি যে y=mx। এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। এটা তোমরা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে পড়েছো মেবি। সেখানে বলা হয়েছে যে এটা যদি x অক্ষ হয় আর এটা যদি আমাদের y অক্ষ হয়, তাহলে আমাদের এই যে এই পয়েন্টটা আছে, দেখো এই যে এই পয়েন্টটা আছে, এই যে এই মূল বিন্দুগামী যে রেখাটা আছে, এই রেখার সাথে যে কোণ করে ওই কোণের ট্যানের ভ্যালু হবে ঢাল। এটা তোমরা পড়েছো, আমার বিশেষ এটা তোমরা পড়েছো স্থানাঙ্ক জ্যামিতিক চ্যাপ্টারে। সেখানে বলা হচ্ছে কি y=mx এর গ্রাফটা কেমন, যে x অক্ষে বসাবে আর yটা পড়বে y অক্ষে, আর যে mটা বোঝায় হচ্ছে কি ট্যান থিটা। থিটাটা কি x অক্ষের বাস্তব ধনাত্মক দিকের সাথে যে কোণ করে তার ট্যানজেন্টের ভ্যালু হবে ঢাল। ওকে ফাইন। সো আমরা যদি এই একই জিনিস এখন এই সূত্রের জন্য অ্যাপ্লাই করি তাহলে কি পাই দেখো তো। আমরা পাই v= হচ্ছে at। তো আমরা এটাকে যদি y অক্ষে বসাই, আমরা এটাকে যদি x অক্ষে বসাই, তাহলে এইটা পাবো হচ্ছে আমরা কি ঢাল, রাইট। আমি এই সমীকরণের সাথে তুলনা করতেছি জাস্ট। সো y অক্ষে কি বসাবো, আমি y অক্ষে বসাবো হচ্ছে v। আমি x অক্ষে কি বসাবো, আমি x অক্ষে বসাবো হচ্ছে t। সো আমি যেখান থেকে tan θ অ্যাপ্লাই করি তাহলে আসলে কি পাই, tan θ মানে কি ঢাল, আর এখানে ঢাল মানে কি দেখো, ঢাল মানে হচ্ছে a। ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে a। m মানে tan θ মানে হচ্ছে a। এখানে দেখো এই বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই এর ডিরেকশনকে আমি সমান্তরাল করে এখানে ড্র করতে পারি। অর্থাৎ একই ভেক্টর আমি দিক আর সেম রেখে ড্র করতে পারি। সো আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, tan θ মানে কি পাই, লম্ব বাই কি, এটা যদি v হয় তাহলে এটাও v, এটা t। সো লম্ব বাই কি পাই, লম্ব বাই ভূমি। তাহলে দেখো আমরা এখানে ঢাল মানে কি পাচ্ছি, ঢাল মানে পাচ্ছি v/t। ঢাল মানে a মানে v/t। এবার একটু খেয়াল করো, আমরা যদি এই ভ্যালুগুলো একটু বসাই, যে গাড়ির বেগ যথাক্রমে 0.4 ms/-1, তার মানে গাড়ির বেগ হচ্ছে এখানে দেওয়া রয়েছে 0.4 ডিভাইডেড বাই এত হারে বাড়ছে। এই হার মানে বোঝায় টাইম দিয়ে ভাগ। ওকে ফাইন, আমি টাইম দিয়ে ভাগ দিলাম। এরপরে বলা হচ্ছে কি দেখো, এরপরে বলা হচ্ছে যে 0.8, তারপরে কি এখানে দেওয়া রয়েছে দেখো, এখানে দেওয়া রয়েছে হচ্ছে যে t। ওকে, এরপরে দেখো কি দেওয়া রয়েছে 1.2, তারপরে হচ্ছে t। এবার একটু খেয়াল করো ভাইয়া, যে আমাদের এই বেগের পরিমাণটা কি হচ্ছে 0.4 বাড়তেছে, তারপরে আবার 0.8 বাড়তেছে, তারপরে 1.2 বাড়তেছে। এই t এর পরিমাণও কি বাড়তেছে না দেখো তো আস্তে আস্তে। আমি যখন এখানে যাচ্ছি তখন এখানে পাচ্ছি, তখন ত্বরণটা পাচ্ছি এখানে দেখো এই পয়েন্টের জন্য। আবার যখন আমি এখানে যখন 0.8 পাচ্ছি তখন আমাদের টিটা এখানে, দ্যাট মিনস এখানে আমাদের ত্বরণটা হচ্ছে, ত্বরণটা ডিফাইন করতেছে এই পয়েন্টটা। তাহলে কি দেখো, আমরা এই সূত্র থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ভি এর ভ্যালু যত বাড়তেছে
এই 0.4 মানে কি বোঝায় জানো? 0.4 ms/-1 মানে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে পার সেকেন্ডে সে হচ্ছে 0.4 মিটার করে এগোচ্ছে এবং সে টাইম বৃদ্ধি, দেখো টাইম বৃদ্ধি পাচ্ছে যে এত হারে বাড়ছে বলেছে না, তার মানে কি টাইমও বাড়ছে, ভিও বাড়ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি। এই পয়েন্টে আমাদের কি হচ্ছে ত্বরণের ভ্যালুগুলো আমরা পাচ্ছি। তার মানে কি দেখো যে আমি এইটা বাড়াচ্ছি ত্বরণ পাচ্ছি। তো দেখো এটা সুষম ত্বরণ। কেননা সুষম ত্বরণ কেন বলতেছি? কেননা আমি এই পয়েন্টে যেটা পাচ্ছি, আমি এই পয়েন্টে দেখবে সেম ত্বরণ পাওয়া যাবে। তুমি ট্রাই করে দেখতে পারো, সেম ত্বরণ পাওয়া যাবে। মানে কি তোমার এই ভ্যালুটার যদিও টাইমটা দেওয়া নাই, এই টাইমটার ভ্যালু এমনভাবে পরিবর্তন হচ্ছে যেন ভাগ দিলে আমরা সব ক্ষেত্রে ত্বরণের ভ্যালুটা আসলে সেম পাই। এটা আসলে বোঝায় কি? এটা বোঝায় কি দেখো v/t, তার মানে কি v/t এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, দ্যাট মিনস ত্বরণটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটা বোঝায় আসলে সুষম ত্বরণ। এটা সুষম ভরবেগ তো কখনোই হবে না, কারণ বেগ বাই সময়, প্রত্যেকটা জায়গায় বেগ দেওয়ার আছে আর হার মানে কি টাইম দিয়ে ভাগ। সো বেগ বাই সময় মানে কি ত্বরণ। সো ত্বরণ যেখানে হবে সেখানে উত্তর হবে। সো সুষম ভরবেগ হবে না। অসম ত্বরণ তো সম্ভবই না, কারণ গ্রাফটা এটার গ্রাফই হয় এরকম। তো অসম বেগ কেমন হয়? অসম বেগ ধরো এরকম করে যাচ্ছে, এরকম গ্রাফটা এমন যে এখানে একরকম ত্বরণ, এখানে একরকম ত্বরণ, এখানে একরকম ত্বরণ, সেটাকে বলে আমরা অসম ত্বরণ। আর সুষম বেগও হবে না, বেগের ব্যাপার স্যাপার এখানে আসবে না, কারণ বেগের ভ্যালু দেওয়া রয়েছে আর হার দেওয়া রয়েছে। আর সুষম ত্বরণ, সো আমরা তোমরা বুঝতে পারছো। নেক্সট, স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি কীরূপ? স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি আসলে কীরূপ? ওকে, সো স্প্রিংয়ে ঝুলতে থাকা বস্তুর গতি আসলে কি আমরা একটু দেখি। দেখো কোনো একটা স্প্রিং ধরো, এম ভরের কোনো একটা স্প্রিং আছে ধরো, এই স্প্রিংয়ের প্রান্তে আমি এম ভরের কোনো একটা বস্তু কী করলাম? ঝুলিয়ে দিলাম। তো স্প্রিংয়ের প্রান্তে আমি যদি এম ভরের বস্তু ঝুলিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটে জানো? এই স্প্রিংটা আসলে কি হয়? ঝুলতে থাকে। মানে এম ভরের বস্তুটা ধরো, এই যে স্প্রিংয়ে ঝুলানো বস্তু দুলতে থাকা বস্তুর গতি কীরকম? মানে বিষয়টা এমন যে স্প্রিংয়ে ঝুলেছে, এই জায়গাটা আছে, তারপরে কি হচ্ছে এম ভরের বস্তু দেওয়ার ফলে সে নিচে নামার ফলে কি হবে? একটা পয়েন্টে যাওয়ার পরে সে আবার উপরে উঠবে। এরকম যদি দুলতে থাকে, একটা বস্তু বেঁধে দিয়েছো, দেন এরকম আপস অ্যান্ড ডাউনস করছে। অথবা তুমি এইভাবে পরীক্ষা করতে পারো যে এম ভরে কোনো একটা বস্তু ঝুলাই দেওয়ার ফলে তুমি নিজে টান দিয়েছো, নিজে এরকম টান দেওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছো, কী হবে? স্প্রিংটা দুলতে থাকবে। এরকম করে দুলবে না? দেখো তো এই স্প্রিংয়ের যে ব্যাপারটা, এটা আসলে কী ধরনের গতি খেয়াল করো। এই চলন গতির ব্যাপারটা কি? আমি তোমার প্রত্যেকটা গতি আমি একটু হালকা ধারণা দিই। চলন গতি মানে কি? যে কোনো একটা বস্তু সর্বপথে চলতেই থাকবে, মানে সামনের দিকে চলতে থাকবে, সে আর পিছন দিকে ব্যাক করবে না। কি হবে? এরকম করে চলতেই থাকবে। কথা বুঝতে পারছো? অথবা এটা সমান্তরাল করে আরেকটা গতি চলবে, এটা সমান্তরাল করে আরেকটা গতি চলবে, কিন্তু এরকম না যে এমনে যাবে আবার এমনে আসবে, সেটা চলন গতি না। সামনে চলে যাবে, একদম সরল পথের সামনে চলে যাবে, সেটাকে বলে চলন গতি। বক্রগতি কি? সে আঁকাবাঁকা পথে এভাবে যাবে। বক্রগতি হচ্ছে আঁকাবাঁকা পথে এভাবে যাবে। কথা বুঝতে পারছো? আর ঘূর্ণন গতি কি? সেটা তো বোঝো যে পর্যাবৃত্তের একটা অংশ, সেটা আগের ক্লাসে আমি আলোচনা করছি, দেখে নিও। পর্যাবৃত্ত গতি কি বা পর্যায় গতি কি? পর্যায় গতি তোমাকে বলছিলাম কি যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, পর্যায়কালের অর্ধেক সময় না, মানে কোনো একটা বস্তু একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সে যদি আবার ওইদিকে ফিরে আসে তাহলে সেটাকে বলা হয় পর্যায় গতি বা পর্যায়কাল। কীরকম বিষয়টা দেখো, কোনো একটা বস্তু যদি এখান থেকে যাত্রা শুরু করে সে যদি আবার ওই বৃত্তপথের এই বিন্দুতে ফিরে আসে তখন সেটাকে বলবো আমরা পর্যায়কাল। সে ফর এক্সাম্পল কোনো একটা বস্তু ভূমিতে আছে, আমি কোনো একটা বস্তুকে ভূমিতে এই ইউ আদিবেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলাম, সেটা কি করলো? উপরের দিকে গেল, আবার নিচের দিকে সে নামলো। তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে উপরের দিকে গেছে, আবার এই পয়েন্টে নামছে, তাহলে কি হলো? সে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার সেই বিন্দুতে ফিরে আসছে, দ্যাট মিনস এটা হবে পর্যায় গতি। কথা কি বুঝতেছো? আবার কি হচ্ছে দেখো, যে ঘড়ির কাঁটা কি হচ্ছে যে এখান থেকে যাত্রা শুরু করছে, 12 ঘন্টা পর সে আবার দেখাচ্ছে এই জায়গাটা মিলিত হলো, এটা কি বলছি? পর্যায় গতি। আবার কি হতে পারে, কোনো একটা দোলনায় দোল দিয়ে দিচ্ছি, কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, আবার এখানে আসছে, পর্যাবৃত্ত গতি বা পর্যায় গতি। আবার এমন হতে পারে কোনো একটা বস্তু এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সোজা এই পথে গেছে, আবার সোজা এই পথে আসছে, পর্যাবৃত্ত গতি। জাস্ট লাইক এটার মতো, এমনে গেছে এমনে আসছে, এমনে গেছে এমনে আসছে। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়? স্প্রিং যখন তুমি এখান থেকে টেনে ছেড়ে দাও তাহলে সে কি হয়? এরকম করে দুলতে থাকে না? তার মানে একবার এমনে যায়, আবার সে পিছন দিকে ব্যাক করে, আবার এমনে যায়, আবার এমনে দিকে ব্যাক করে, তাহলে এটা কি গতি? পর্যায় গতি না? দেখো তো পর্যায় গতি না? দেখো এখান থেকে যাত্রা শুরু করে সে আবার এখানে যায়, আবার এখানে ফিরে আসলে পর্যাবৃত্ত গতি বা পর্যায় গতি। সো 13 নম্বর অ্যান্সার তোমরা পারবে। এখন 14,
কি বলা হচ্ছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হবে। একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পতিত হবে। এই কোশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসে। মজাটা হলো যশোরে এমসিকিউতে দিয়েছে। এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউতে আসে। সো আমি তোমাদের দেখাই আসলে এটার মানে অনেক হয়তো সূত্র মুখস্থ করে হয়তো অ্যান্সার করে আসবা। আমি তোমাকে এমনভাবে বোঝাবো যাতে করে এই ধরনের কোশ্চেন তোমার ঘোরায় ফিরায় তুমি অ্যান্সার করে আসতে পারো। ওকে, খেয়াল করো বিষয়টা কেমন। দেখো আমি একটু আগে ধারণা দিলাম কি পর্দা গতি সম্পর্কে, ওই গতিটা আমি আর একটু রিকল করি। কোনো একটা বস্তুকে তুমি এখানে নিক্ষেপ করেছো, সে উপরে উঠছে আবার নিচে নামছে, উঠছে কোনো একটা বস্তু উপরে উঠেছে অ্যান্ড দেন সে আবার নিচে নেমেছে। এই যে কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে সে উপরে উঠেছে আবার নিচে নেমেছে, এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কাল এর আরেকটা মিনিং হচ্ছে তোমার ভ্রমণকাল। ভ্রমণকাল এর আরেকটা জিনিস হচ্ছে বিচরণকাল। বিচরণকাল এর আরেকটা মিনিং হচ্ছে তোমার শূন্যে কতক্ষণ থাকবে। শূন্যে কতক্ষণ থাকবে। এতগুলো জিনিস যদি আমাদের চাই তাহলে বুঝে নেব সেটা হচ্ছে বড় হাতের টি। দ্যাট মিনস ভূমি থেকে কোনো বস্তু ছোড়া হয়েছে, উপরে উঠছে আবার ভূমিতে ফিরে আসছে, সেটাকে বলবো হচ্ছে এই টি। কথাই ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে খেয়াল করো এই টি আসলে কিভাবে আসে আমাদের একটু তোমাকে বোঝাতে চাই। দেখো কোনো একটা বস্তু এখান থেকে ঠিক যাত্রা শুরু করে কোনো একটা বস্তু যদি ঠিক এই পয়েন্টে আসে, অর্থাৎ যে পয়েন্টে তার বেগটা শূন্য হয়ে যায়। ধরো এখান থেকে আমি বলছি যে 5 ms/-1 বেগে নিক্ষেপ করলাম কোনো একটা বস্তুকে ইউ আদি বেগে। বস্তুটা কি হলো, আস্তে আস্তে বেগ কমতে 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 এখানে 1 তারপরে 2 1 তারপরে 0 ms/- দেখা যাচ্ছে এখানে হয়ে গেছে। তার মানে কি বস্তুটার উপরে উঠবে না। উপরে না ওঠা মানে কি, এটা তার সর্বোচ্চ হাইট। সর্বোচ্চ কি হাইট, তো সর্বোচ্চ হাইটে কি হয় আমাদের বেগটা কি হয়ে যাচ্ছে 0। সো খেয়াল করো আমরা যখন উপরে ছুটতেছি তখন v = u - কি gt। v = কি u - কি gt। এখন আমরা একটা জিনিস খেয়াল করো যে আমি যখন সর্বোচ্চ হাইটের কথা যখন বলছি তখন ভিটা হয়ে যাচ্ছে 0 এবং এই টিটা হয়ে যাচ্ছে কি টি ইউ বলবো আমরা। এই টি ইউ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, অর্থাৎ এখান থেকে এখানে উঠতে যে সময় লাগে আমরা সেই পথটাকে বলবো হচ্ছে এই যে এখান থেকে এই সময়টাকে বলবো হচ্ছে টি ইউ। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেই সময়, এবং সেই সময় ওই পয়েন্টে বেগ হয় 0। সো যখন বেগটা 0 তখন ওই পয়েন্টে আমরা টিটাকে বলবো হচ্ছে টি ইউ। সেটা 0 বসিয়ে দাও। সো ইউ মাইনাস জি টি ইউ। সো জি টি ইউ ইকুয়াল টু ইউ। সো আমরা টি ইউ ইকুয়াল টু পাবো হচ্ছে কি ইউ বাই জি। তাহলে এই সূত্রটা আমরা প্রুভ করে দেখলাম যে আমরা জাস্ট এই শর্টকাট সূত্রটা মনে রাখবো, বুঝতেছো? যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কি, যে কোনো একটা বস্তুকে আমি যত বেগে নিক্ষেপ করছি সেই বেগ বাই হচ্ছে জি, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এবং তুমি জানো যে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে একদম সেম সময়ই প্রয়োজন হয়, সেম সময়ই প্রয়োজন হয়। এটারও আবার প্রুফ আছে, তো আমি একটা দেখালাম আর দেখাচ্ছি না, একই টাইপের। সো উঠতে যতটুকু সময় লাগে নিচে নামতে ঠিক ততটুকুই সময় লাগে কোনো একটা বস্তুর। কেননা সে উপরে উঠতেছে বেগ হারাচ্ছে, আবার উপরের থেকে নামছে বেগ বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে 1 2 3 4 এখানে আবার ঠিক 5 ms/s বেগ হিসেবে পাবে। তাহলে এই বড় হাতের টি মানে কি? এই বড় হাতের টি মানে হচ্ছে কি যে উপরে উঠতে সময়, তারপরে কি হচ্ছে নামতে সময়, এই দুইটার যোগফলে কি ভূমিতে নামতে যে সময়টা। তাহলে এটা মানে কি ইউ বাই জি, আবার এটাও এই টিডি মানে কি এটাও মানে হচ্ছে ইউ বাই জি। সো আমরা পাবো কি 2u বাই জি। এবার আমরা এমসিকিউটা সলভ করে ফেলি। খেয়াল করো আমরা সূত্র পেলাম কি যে টি ইকুয়াল টু হচ্ছে 2u বাই জি। খেয়াল করো বলা হচ্ছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পতিত হয়। বলা হচ্ছে আমাদের এখানে কত বেগে নিক্ষেপ করব। নিক্ষেপ করলে বস্তুটা ভূমিতে এখান থেকে নিক্ষেপ করলে বস্তুটা উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে 10 সেকেন্ড কি বোঝাচ্ছে? ওই 10 সেকেন্ড কিন্তু আমাদের এই বড় হাতের টি এর ভ্যালু বোঝাই, কারণ সে উপরে উঠে আবার নিচে নামছে, ভূপৃষ্ঠে যেহেতু পতিত হচ্ছে তার মানে কি সে বড় হাতের টি বোঝাচ্ছে। তাহলে এখানে বড় হাতের টির ভ্যালু 10, 2u বাই হচ্ছে জি মানে হচ্ছে 9.8। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 10 গুণ হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 2u। সো ইউ ইকুয়াল টু হচ্ছে 10 গুণ 9.8, মানে আমরা এটাকে এরকম করে লিখতে পারি না? দেখো তো এখানে 2u রাখলাম, খেয়াল করো 10 98 আছে না, 98/10 করলাম, এই পয়েন্টের জন্য 1, তারপরে একটা সংখ্যার সাথে কাটাকাটি করলাম। সো ইকুয়াল টু 49। ঢাকা ইউনিভার্সিটি যে ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটর দিবে না,
ক্যালকুলেটর ছাড়া কিন্তু করতে হয়, ঢাকা ইউনিভার্সিটি ক্যালকুলেটর ইউজ করতে দেয় না এবং এই ধরনের ম্যাথই দেয়। সো তোমরা চেষ্টা করবা এখন থেকে ক্যালকুলেটর মানে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তুমি ক্যালকুলেটর বাদে করার চেষ্টা করবা, ঠিক আছে? সবসময় ক্যালকুলেটর দিয়ে চেষ্টা করবে, বিষয়টা এরকম না। সো ভর্তি পরীক্ষায় কিন্তু আসলে ক্যালকুলেটর বাদে করা লাগে, ঠিক আছে? ওকে, সো তোমার টার্গেট থাকবে শুধুমাত্র এসএসসি ভালো রেজাল্ট করতে হবে, বিষয়টা এরকম না। এসএসসি এইচএসসি এবং তোমাকে চান্সও পেতে হবে, সেই পরিমাণ টার্গেট নিয়ে তুমি আসলে পড়াশোনা করবে। সো 49 হবে উত্তর, এই যে গ নম্বর। ওকে, নিচের কোনটি ভেক্টর রাশি? আমি এটা আর এখন লিখে দিব না, আমি তোমাদের অলরেডি একটা ছন্দ লিখে দিয়েছিলাম। সেই ছন্দ হচ্ছে ভেক্টর রাশি, আমি বলেছিলাম প্রথম ক্লাসে। সেখানে বলেছিলাম যে ওই ছন্দের মাধ্যমে তুমি ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারবা, আর বাকি যা আসবে সব স্কেলার রাশি। ছন্দটা ছিল এরকম, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে। অনেক হয়তো ছন্দটা শুনে হাসতেছো। তো এই ছন্দের মাধ্যমে কিন্তু আমি সেখানে লিখে দিয়েছিলাম, ভবে মানে হচ্ছে ভতে ভরবেগ, বেতে বেগ, ঠিক আছে? ভবে সব মানে হচ্ছে স্মরণ, বল সব, বতে বল, ভবে সব প্রিয়তম পৃষ্ঠটান, ঠিক আছে? সো আমি কিন্তু ওখানে বলেছিলাম সব কিছু। সো তুমি ওখানে খেয়াল করে দেখবা যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, কাজ স্কেলার রাশি, শুধুমাত্র তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। কেননা তড়িৎ প্রবাহ ভেক্টর রাশির কারণ আছে, কারণ হচ্ছে যে কি আমরা জানি যে I = Q/T হয়, আমরা এই সূত্রটা পড়েছি। সো এটার মানে কি জানো, কোনো একটা বস্তু এখান থেকে এখানে যে পরিমাণ চার্জ ফ্লো করতেছে, আমি বলতেছি এই দিক থেকে এই দিকে চার্জ ফ্লো করতেছে, এই দিক থেকে এই দিকে চার্জ ফ্লো করতেছে, অর্থাৎ এই চার্জের একটা দিক আছে। বলে না যে এই দিকে ইলেকট্রন যায়, সো ইলেকট্রনের বিপরীতে পজিটিভ যায়, মানে কারেন্ট যায়, রাইট? সো বিষয়টা কেমন যে কোনো কিছুর ভিতর দিয়ে কারেন্ট যাওয়া মানে আসলে কি বোঝায় জানো, তার ভিতর দিয়ে একক সময়ে কতটুকু পজিটিভ চার্জ আছে সেটা বোঝায়। দেখো Q/T, যে টি সময়ে কোনো বস্তুর মধ্য দিয়ে বা তারের মধ্য দিয়ে কিউ পরিমাণ পজিটিভ চার্জ আসছে, তাহলে একক সময়ে কতটুকু পজিটিভ চার্জ আসছে আমরা সেটাকে বলতেছি তড়িৎ প্রবাহ। কথা কি বুঝতেছো? তাহলে বিষয়টা কেমন যে একটা তারের মধ্য দিয়ে যদি আমাদের এই দিকে ইলেকট্রন যায়, তো ইলেকট্রনের বিপরীত কি, এটা যদি ইলেকট্রন হয় তার বিপরীত কি পজিটিভ, সো অবশ্যই বিপরীত দিকে যাবে। সো ইলেকট্রনের বিপরীত দিকে কতটুকু এক সময় পজিটিভ চার্জ আসছে সেটাকে বলতেছি আমরা কারেন্ট। সো যেহেতু চার্জের একটা দিক আছে আর কারেন্টের পরিমাণ বোঝায় হচ্ছে একক সময়ে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে এবং চার্জের একটা নির্দিষ্ট দিক আছে, কারণ আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ হচ্ছে ভেক্টর রাশি। এবং দ্রুতি আমরা জানি স্কেলার রাশি, আমরা দেখে এসেছি, কাজও স্কেলার রাশি। সো আমি দেখুন, যেমন ধরো আমি বললাম যে ভাইয়া তুমি কাজ করো, তো হচ্ছে যে ধরো এই যে বস্তুটা আমি উঠালাম, এই বস্তুটা উঠাচ্ছি, সো উঠানোর ক্ষেত্রে আমি কাজ করতেছি, ঠিক আছে? বা এইদিকে নিচে নামাচ্ছি, আমার তো বলার দরকার নেই ভাই আপনি এই দিকে এত এত জোর কাজ করেন, বলার দরকার আছে? বা কিছু কিছু জিনিস আছে আমরা ইজিলি বুঝতে পারি, যেমন ভর হচ্ছে স্কেলার রাশি। কেন আমরা স্কেলার রাশি বলি? কারণ হচ্ছে এখানে দিক প্রয়োজন নাই। তুমি দোকানে গিয়েছো, কোনো এক দোকানে যে বলবা যে মামা আমাকে 5 কেজি উত্তর দিকে চাল দেন, বলার দরকার আছে? তুমি তো বললে হচ্ছে মামা আমাকে 5 কেজি চাল দেন। 5 কেজি চাল মানে কি, তুমি জাস্ট মান ডিফাইন করতেছো, মান 5 কেজি। তোমার এটা বলার দরকার আছে না মামা আমাকে 5 কেজি উত্তর দিকে চাল দেন, এটা কি বলার দরকার আছে? এটা তো বলার দরকার নাই। কাজে ভর হচ্ছে কি স্কেলার রাশি। আবার ধরো আমি তাপমাত্রার কথা যদি বলি, তাপমাত্রা, আচ্ছা তাপমাত্রার কথা বাদ দিলাম, সময়, আমার কি বলার দরকার আছে ভাই এখন উত্তর দিকে 12টা বাজে, বলার দরকার আছে? দিক বলার দরকার আছে? তাহলে সময় কি স্কেলার রাশি। তুমি এভাবে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা, মানে ইমাজিন করবা জিনিসটা, মানে মুখস্থ করে ফেলবে না, মানে হুদাই মুখস্থ করে জিনিসগুলো মনে থাকবে না, ঠিক আছে? বুঝে বুঝে মুখস্থ করবা। ওকে, সো আমরা 15 পর্যন্ত দেখলাম। আমরা আরেকটা কোশ্চেন দেখি, দেখো। ওকে, সো এই ধরনের কোশ্চেন আমি এর আগেও তোমাদের করাইছি, আমার যতদূর মনে পড়ে যে আমি ধরনের এমসিকিউ আগেও করাইছি। তো তারপর আমি আরেকবার একটু দেখাতে চাই তোমাদের। দেখো যে 16 নম্বর কোশ্চেন আসলে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি গাড়ি এক স্থান হতে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার কি করলো, অতিক্রম করলো। তো গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সংযোগের পার্থক্য কত? এই কোশ্চেনগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো। মজার ব্যাপার হলো এই কোশ্চেনও যশোর বোর্ডে দিয়েছে 21 সালে এমসিকিউতে, এসএসসিতে। আর মজার ব্যাপার হলো এগুলো ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসতে পারে। সো যারা এই এমসিকিউগুলো তুমি পারতেছো, এখন এই মুহূর্তে যারা পারতেছো, আমি তাদেরকে আসলে কি বলবো, সাধুবাদ জানাই। ইউ আর সো ব্রিলিয়ান্ট। এই ধরনের এমসিকিউগুলো যারা পারতেছো, ধরে নাও তুমি হ্যাঁ আসলে পারবা, আসলে তোমার দ্বারা সম্ভব। আর যারা পারতেছো না, হতাশ হওয়ার কিছু নাই, চেষ্টা করো, হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা দেখি আসলে কি বোঝাতে চেয়েছে এমসিকিউতে। অনেকে এমসিকিউগুলো মুখস্থ করে ফেলবা, লাভ নাই, ঠিক আছে? বুঝে মুখস্থ করতে হবে, লজিক দিয়ে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট, ফিজিক্সে এমন একটা জিনিস যে
প্রত্যেকটা জায়গায় বুঝে বুঝে পড়া যায়, তোমার একটা লাইনে মুখস্থ করা লাগবে না। ওকে ওকে, সো একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে আবার পূর্ব দিকে ব্যাক করলো। ওকে, খেয়াল করো, এটা ধরে নিলাম পূর্ব, এটা পূর্ব, একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ধরে নিলাম পশ্চিম, পূর্ব পশ্চিম, আর এটাকে ধরে নিচ্ছি আমরা উত্তর, আর এই দিকে ধরে নিচ্ছি আমরা দক্ষিণ। ঠিক আছে, যাই হোক, সো এখন এখানে বলা হচ্ছে কি, দেখো একটা গাড়ি এক স্থান হতে 6 মিটার কোথায় গেছে, উত্তরে গেছে। সো এই দিকে গেছে, এই দিকে গেছে 6 মিটার কোথায় গেছে, ধরো এখান থেকে এখানে গেছে 6 মিটার গেছে, এতটুকু হচ্ছে 6 মিটার। উত্তরে গিয়ে উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো, তার মানে সেখান থেকে কি করলো, এই যে উত্তর। ঠিক আছে, এখন কি বলা হচ্ছে যে সেখান থেকে সোজা কোন দিকে গেছে, সেখান থেকে গেছে সোজা পূর্ব দিকে অতিক্রম, গাড়িটি অতিক্রম দূরত্ব ও সমাজের পার্থক্য কত, খেয়াল করো 6 মিটার, আর এইদিকে আসছে কতটুকু, 8 মিটার, এদিকে আসছে কতটুকু, 8 মিটার আছে। সো খেয়াল করো, সেই ক্ষেত্রে আমার আসলে এই জায়গাটাতে আমাদের সরাসরি এরকম করে বলা নাই, আমাদের এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 6 মিটার, আমাদের এখন বলা হচ্ছে যে দূরত্ব ও সরণের ভিতরে পার্থক্য কত। খেয়াল করো, আমরা যখন সরণ বের করব, সরণ বের করার সময় আমাদের চিন্তা করতে হবে যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর এই যে এই পয়েন্টটা, সেটা হচ্ছে সোজাসুজি ডিস্টেন্স যেটা, সেটাকে বলা হয় সরণ। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই, খেয়াল করো। ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের আমি যদি বলি এই প্রান্ত থেকে এই প্রান্তের সরণ কত, তো খেয়াল করো আমি যদি এরকম ড্র করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সরণ হবে সোজাসুজি দূরত্ব। কিন্তু আমি যদি বলতাম দূরত্ব কত, দূরত্ব হবে এই যে এরকম, এখানে যেমন এটা বৃত্তের 1/4 গেছে না, দেখো এখান থেকে এখানে যাওয়া মানে কি, বৃত্তের 1/4, পুরো বৃত্ত মানে হচ্ছে 2πr। সো 1/4 মানে 4 দিয়ে ভাগ দিলে আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব আমরা পেয়ে যাই। আবার যদি আমি তোমাকে বলতাম যে একটা সার্কেল আছে, এখান থেকে এখানে গেছো, তো তাহলে সরণ কত হতো, সরণ হতো কি, যে এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। সো দূরত্ব সরণ হতো এটা, সরণ কি হতো, এটা সরণ হচ্ছে সব থেকে কম সময়ে যে পথে যেতে পারবে, আদি বিন্দু আর শেষ বিন্দু। আর দূরত্ব কি, দূরত্ব হচ্ছে এখান থেকে এতটুকু আসতেছে, সেটা বলবো দূরত্ব, অর্থাৎ 2πr বাই হচ্ছে 2। দেখো এই যে এতটুকু হচ্ছে দূরত্ব, তার মানে কি পুরোটা হচ্ছে 2πr, তার অর্ধেক গেছি। সো একই রকমভাবে এই পয়েন্ট আর এই পয়েন্ট, সে পূর্ব দিকে এত মিটার আসছে আর উত্তর দিকে এত মিটার আসছে, তার মানে সরণ কি, এই পয়েন্টের এই পয়েন্টের সব থেকে সর্বনিম্ন দূরত্ব। সো আমরা পিথাগোরাস থেকে তো পেয়ে যাই এটা, নাকি যে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে এখানে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। সো আমরা এখান থেকে সরণটা পাবো হচ্ছে 10। আচ্ছা, আর দূরত্ব কি, দূরত্ব মানে সে যতটা পথ পাড়ি দিবে সেইটাই দূরত্ব। এই ক্ষেত্রে তোমার সংক্ষিপ্ত দূরত্ব না, এই ক্ষেত্রে আমাদের কি হবে, যতটুকু পথ পাড়ি দিবে, যতটুকু পথ পাড়ি দেওয়া মানে কি 8 মিটার পথ পাড়ি দিয়েছে আর 6 মিটার পথ পাড়ি দিয়েছে, তাহলে কত মিটার হলো টোটাল, 14 মিটার। এখন এই সরণ এবং এই দূরত্বের ভিতর পার্থক্য কত, 14 মাইনাস 10, দ্যাট মিনস 4 মিটার। উত্তর গ। আই গেস তোমরা বুঝতে পারছো। সো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিই। আমরা মোটামুটি কয়টা এমসিকিউ করছি, 12, 13, 14, 15, 16, 5টা এমসিকিউ করছি, এবং 16টা এমসিকিউ করছি আমি 3টা ক্লাসে, তাও প্রায় 1 ঘন্টা, মানে 1 ঘন্টা লাগছে আমার 16টা এমসিকিউ করতে। তাহলে বুঝতেই পারছো যে আমি প্রতিটা এমসিকিউ কতটা সময় নিয়ে তোমাদের করানোর চেষ্টা করছি। তুমি যদি এইভাবে করতে পারো, বিশ্বাস করো তুমি এসএসসিতে ভালো করবে বোর্ড পরীক্ষাতে, এবং তুমি এইচএসসিতে গিয়েও আসলে ফিজিক্সের যে ব্যাপারটা আছে, যে তুমি জাস্ট মুখস্থ করো, ফিজিক্স মানে বোঝো যে জাস্ট সব মুখস্থ, বা কিছু কিছু ম্যাথ পারলে আসলে হয়ে যায়, বিষয়টা এরকম না। ফিজিক্স সম্পর্কে তোমার একটা ধারণা চেঞ্জ হবে, এখন থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। যদি এখন পরীক্ষার নিকটে সন্নিকটে, তারপরেও তুমি যে চ্যাপ্টারগুলো পড়বা ভালোভাবে বুঝে পড়বা। ওই হুদায় পরীক্ষার মার্কস পাওয়ার জন্য তুমি মানে টানা মুখস্থ করে দেবা, লাভ নাই। ঠিক আছে, ধরা খাবা, ভবিষ্যৎ ধরা খাবাই তুমি। তুমি যদি বুঝে পড়ো, আজকে না হোক ভবিষ্যৎ তুমি লাভ ফলাফল পাবা এটার। তোমার রেজাল্টের কাছে একটু কম হয়ে গেল, সমস্যা নাই, তুমি অ্যাডমিশনে ভালো করবা যদি তুমি বুঝে পড়ো। বাট তোমার যদি রেজাল্টটা মনে হয় যে না আমাকে গোল্ডেন পেতে হবে, আমাকে বুঝে বুঝে মানে যাই হোক না কেন আমি মুখস্থ করলে হচ্ছে আমার রেজাল্ট ভালো করতে হবে, তুমি চান্স পাবা না। ঠিক আছে, সো যে ক্লাসেই পড়ো না কেন আমার বুঝে বুঝে পড়বা। যাই হোক, সরণ এবং দূরত্বের ভিতরে পার্থক্যটা মোটামুটি বুঝলে। সো যাই হোক, মোটামুটি এখানে ক্লাসটা শেষ করতেছি আমরা। সামনে 17 নম্বর এমসিকিউ থেকে শুরু করবো আমরা। যতগুলো ক্লাস লেগে আমি তোমাদের জন্য আপলোড করবো, নো টেনশন, জাস্ট তোমাদের সাপোর্ট প্রয়োজন। সো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, সামনের ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।